আচ্ছা দেখো, আজকে আমাদের আলোচনার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র। ঠিক আছে, সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আর অধ্যায় যেটা আমরা কভার করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, এখানে কিন্তু অধ্যায়টাও বিরাট বড় একটা নাম, বুঝছো? হিটলার, মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পুরো ব্যাপারটা নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো চলো আমরা শুরু করা যাক। পঞ্চম অধ্যায়ের যেই পার্টগুলো দেখি আমরা। পঞ্চম অধ্যায়, হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, এখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একটু দেখো। টপিক 1, হিটলার এর উত্থান, প্রথম বিশ্বযুদ্ধ, পরবর্তী জার্মানি এবং হিটলারের ক্ষমতা দখল। অর্থাৎ প্রথম টপিকটা হচ্ছে হিটলার কেন্দ্রিক। ঠিক আছে, প্রথমটা হচ্ছে হিটলার কেন্দ্রিক। তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো শুরুতে আমাদের এখানে এই অধ্যায়টার মাঝে কোন কোন টপিকের উপর আলোচনা। ঠিক আছে, অর্থাৎ বোর্ড থেকে এই টপিকগুলো কিন্তু সিলেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে এই মানে তোমরা যেটাই পড়ো না কেন, যে কোম্পানির বই পড়ো না কেন, যেভাবেই তোমাদের স্টাডি হোক না কেন, এই টপিকগুলো তোমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে, তার মানে এক নম্বরে তোমাদেরকে হিটলার সংক্রান্ত যে টপিকটা আছে সেটা কভার করতে হবে। তারপরে হচ্ছে যেটা কভার করতে হবে সেটা হচ্ছে মুসোলিনি সংক্রান্ত। ঠিক আছে, এরপরে হচ্ছে তাদের হিটলার এবং মুসোলিনি তাদের কর্মকাণ্ডের একটা তুলনা করতে হবে। বুঝতে পেরেছো? তাদের কর্মকাণ্ডের একটা তুলনা করতে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অক্ষয় শক্তি চুক্তি ও মিত্র শক্তি জোট। ঠিক আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুইটা জোট ছিল, একটা হচ্ছে অক্ষয় শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি, এই দুইটা জোট সম্পর্কে তোমাদেরকে ধারণা লাভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করো। তারপরে আসো আম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা প্রবাহ সেটা। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফলাফল, এখানে লটা আসেনি, ফলাফল হবে। যাই হোক, এই তোমার টপিকগুলো আমরা কভার করব আজকে। ঠিক আছে, শুরুতে দেখো আমাদের প্রথম টপিক, হিটলারের উত্থান, প্রথম বিশ্বযুদ্ধ, পরবর্তী জার্মানি এবং হিটলারের ক্ষমতা দখল। এই ছবিটা তোমরা একটু খেয়াল করে দেখো, মনে রাখবা এটার নামটা হচ্ছে এডলফ হিটলার। ঠিক আছে, এডলফ হিটলার। তার যে এই যে একটা বিখ্যাত গ্রন্থ ছিল, সেই গ্রন্থটার নাম কি বলতো? হিটলারের বিখ্যাত গ্রন্থটার নাম কি? হিটলারের বিখ্যাত গ্রন্থটার নাম হচ্ছে মেইন ক্যাম্প। ঠিক আছে, এই যে দেখো মেইন ক্যাম্প, এই বইটা দেখছো? তোমাদের যদি সুযোগ হয় তাহলে মেইন ক্যাম্পটা তোমরা পড়ে নেবা। ঠিক আছে, তাহলে তোমাদের মানে একটা শাসক তার যে উগ্র চিন্তা ভাবনা হোক আর যাই হোক না কেন, মানে তার যে চিন্তা ভাবনা, সে কিভাবে বিশ্বটাকে দেখেছে, কিভাবে যা করেছে সবকিছু সম্পর্কে তোমরা একটা সম্যক ধারণা লাভ করবে যদি এই বইটা পড়ো। ঠিক আছে, আচ্ছা, মোহাইমিনুল ইসলাম মানিক প্রশ্ন করেছো, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে জানাবে। উম ঠিক আছে, তাহলে হিটলার, হ্যাঁ, ওর সম্পর্কে একটু আলোচনা করে নেই। হিটলার মূলত আসলে অস্ট্রিয়ার অধিবাসী ছিল। ঠিক আছে, তাহলে হিটলারের জন্ম কোথায়? অস্ট্রিয়া। যদি তোমাদের কোশ্চেন আসে হিটলারের জন্ম কোথায়, অস্ট্রিয়া। ঠিক আছে, হিটলারের জন্ম হচ্ছে অস্ট্রিয়া। মূলত সে অস্ট্রিয়ান নাগরিক ছিল। পরবর্তীতে সে জার্মানিতে আসে, বুঝছো? এখন জার্মানিতে আসার পরে তখন জার্মানির অবস্থাটা মানে খুবই করুণ ছিল। কেন করুণ ছিল? তোমরা যদি প্রথম বিশ্বযুদ্ধটা মানে প্রথম বিশ্বযুদ্ধটা সম্পর্কে ধারণা লাভ পড়ে থাকো, তাহলে দেখতে পাবে যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান কিন্তু পরাজয় লাভ করে। পরাজয় লাভ করার পরে 1919 সালের যে ভার্সাই চুক্তিটা হয়েছিল, সেই ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে এত বেশি কোণঠাসা করে ফেলে যে তারা একেবারে পুরা মানে খুব বাজে একটা অবস্থার মাঝে চলে আসে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো খুব বাজে একটা অবস্থার মাঝে চলে আসে। তো সেই মুহূর্তটা থেকে জার্মানি একদম কোনো উপায় পাচ্ছিল না, মানে একটা যে উত্তরণের পথ দেখবে সেই উত্তরণের পথ কোনোভাবেই পাচ্ছিল না। কারণ প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মান পরাজয়টা লাভ করে তখন তার উপরে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে সব দিক থেকে অনেক কোণঠাসা কোণঠাসা চুক্তি তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাদের এমনিতেই মানে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায়।
ঠিক আছে। তারপরেও তাদেরকে বলা হয়েছিল তাদেরকে এই অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। তাদের যে বিরাট একটা সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যকে একদম পুরো ভাগ করে করে মানে তোমার এক একজন এক এক অংশ দখল করে নিয়ে ফেলছে। এটা হচ্ছে তার টেরিটোরিয়াল একটা ডিস্ট্রাকশন হয়েছে। এরপরে আরো ডিস্ট্রাকশন হয়েছে তার, সেটা হচ্ছে ধরো তোমার তার যে সামরিক শক্তি আছে, তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের ধরো তোমার 100% যে সামরিক শক্তি আছে তার মধ্যে 50% পুরো ফালায় দিতে হবে, অর্থাৎ তাদেরকে সিভিল করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ সামরিক যারা তাদের মাঝে বিরাট বড় একটা পার্সেন্টেজ, তাদেরকে বলছে যে তাদেরকে একদম পুরো সিভিল করে দিতে হবে, তারা আর, তোমার সামরিক কার্যক্রমে থাকতে পারবে না। তারপরে হচ্ছে সামরিক যেসব সরঞ্জামাদি আছে সেই সরঞ্জামাদির উপরেও তাদের উপরে একদম অন্যরকম কঠিন শর্তারোপ করেছে যে এই কয়টা ট্যাঙ্ক রাখতে পারবা, এতটুকু কাজ তোমরা করতে পারবা, এগুলো করতে পারবা না, মানে একদম পুরো তাদেরকে পঙ্গু বানায় দিছিল ওয়ান কাইন্ড অফ। এই পরিস্থিতিটা থেকে জার্মান কিভাবে মুক্তি পেতে পারে সেই জন্য হিটলার অনেক বেশি মনে করো যে চিন্তিত হয়ে পড়ে। তো 1923, 24, 25 তার যে উত্থানের মূল যে ধাপটা সেখান থেকে শুরু হয়। 1924 সালে সে তার এই বইটা লেখে। ঠিক আছে, মেইন ক্যাম্প বাই অ্যাডলফ হিটলার, তোমরা দেখতে পাচ্ছ বইটা। তো এই বইটা হচ্ছে কত সালে লেখে? 1924 সালে। যদি আসে তোমাদের কোশ্চেনে তাহলে অ্যান্সার কিন্তু করতে হবে। 1924 সালে সে এই বইটা লিখে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই বইটা লেখার মাধ্যমে সে তার যে নিজস্ব ভাবনা, ঠিক আছে, জার্মানকে নিয়ে যে নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা চেতনা, সেই জিনিসটাকে ফুটিয়ে ওঠায়। ঠিক আছে, আচ্ছা, তোমরা জিজ্ঞেস করেছো পিডিএফ দেওয়া হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে অবশ্যই পিডিএফ দেওয়া হবে, তোমরা যুক্ত থাকবে মানবিজ্ঞানের সাথে। যাই হোক, তারপরে আসো। তো এই গ্রন্থটার কথা বলছিলাম, তো এই গ্রন্থটা সে প্রকাশ করে। এরপরে সে আস্তে আস্তে একটা বাহিনী গঠন করে, যেটার নামটা তোমরা নিশ্চয়ই জানো, নাৎজি বাহিনী। ঠিক আছে, নাৎজি বাহিনী। তাহলে এই ধরো তোমার এই যে আমরা যে নাৎসি লিখি, নাৎসি, ঠিক আছে, এটাকে নাজিও বলতে পারো, নাৎসিও বলতে পারো, নাৎজিও বলতে পারো, বোথ আর কারেক্ট। ঠিক আছে, তবে পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে তোমরা এভাবেই লিখবা। ঠিক আছে, নাৎসি বাহিনী। আবার দীর্ঘাত দিয়ে লিখতে যাও না, বুঝছো, কারণ হচ্ছে বাংলা একাডেমির নতুন রুলসে কিন্তু রসিকার হয়ে গেছে সবকিছু। যাই হোক, নিশ্চয়ই তোমরা ওগুলা ভালো করেই জানো। তো এই নাৎসি বাহিনী গঠন করে, নাৎসি বাহিনী গঠন করার মাধ্যমে তারা কিন্তু 1933 সালে, কত সালে? 1933 সালে ক্ষমতাটা দখল করে। 1933 সালে ক্ষমতাটা দখল করে। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই যে 1919 সাল, হ্যাঁ, 1919 সাল থেকে নিয়ে 1933 পর্যন্ত কারা জার্মানিতে ক্ষমতায় ছিল? ঠিক আছে, এই টাইম পিরিয়ডটার মাঝে কারা জার্মানিতে ক্ষমতায় ছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এই অধ্যায়ে। ঠিক আছে, এটা আমরা অনেকেই এড়িয়ে যাই, কিন্তু এই জায়গা থেকে কিন্তু কোশ্চেনও চলে আসছে কয়েকবার। তোমরা যদি চেক করো, সেটা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বুঝো। ঠিক আছে, ভাইমার প্রজাতন্ত্র। তাহলে ভাইমার প্রজাতন্ত্র যেটা ছিল সেটা হচ্ছে 1919 সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম, প্রথম বিশ্বযুদ্ধের টপিক নিয়ে আলোচনা করছি। কাইজার দ্বিতীয় উইলিয়াম 1919 সালে যখন মানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং তোমার ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1919 সালে। ঠিক আছে, এই 19 সালে যখন এফ এবার যেটা ছিল, অর্থাৎ এরকম একটা নাম হবে, সে ভাইমার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিল। তো তার এই ভাইমার প্রজাতন্ত্রটা 1919 থেকে নিয়ে 1933 পর্যন্ত জার্মানির যেই একদম খুবই দুরবস্থার পিরিয়ড ছিল, এই পিরিয়ডটার মাঝে ভাইমার প্রজাতন্ত্র শাসন করেছিল। কিন্তু তারা আসলে জার্মানিকে কোনো আশার আলো দেখাতে পারেনি। মানে একের পর এক বছর পার হয়, তাদের একদম হতাশা বাড়তেই থাকে। একদম একদিকে ইনফ্লেশন তো হচ্ছেই, এরপরে আবার টাকা পয়সারও তাদের অবস্থা টাইট, কারণ হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি তাদের নাই। বুঝতে পেরেছো? এরপরে আবার তাদের আরেকটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে ধরো তোমার সামরিক শক্তি, এরপরে হচ্ছে তাদের রেপুটেশন ছিল না। সবকিছু মিলিয়ে তারা খুব বাজে একটা পরিস্থিতির মাঝে ছিল, বুঝছো? তো এই ভাইমার প্রজাতন্ত্রের তারা তো আসলে সব মিলিয়ে অবস্থাটা টেকেল দিতে পারছিল না। তো তখন হিটলার তার কথার শক্তির মাধ্যমে, তার সম্মোহনী শক্তি, বক্তৃতার যে সম্মোহনী শক্তি, তার মাধ্যমে সে কি করলো, 1933 সালে একদম পুরো ওয়ান কাইন্ড অফ ক্ষমতা দখল করে ফেললো। ঠিক আছে, আস্তে আস্তে একদম প্রসেস বাই প্রসেস সে ক্ষমতা দখল করে ফেললো। তো জনগণ তাদেরকে একদম পুরো ঢালাওভাবে সাপোর্ট দিল। কি কারণে? তার সবচেয়ে বড় শক্তি যেটা ছিল সেটা হচ্ছে তার কথার প্রয়োগটা। সে মানে কখন কোন পরিস্থিতিতে কেমনে কথা বলে মানুষ কাবু করতে পারবে, এই জিনিসটা অত্যন্ত ভালোভাবে জানতো। ঠিক আছে, এবং তার যে এটা
মানে তার যে সম্মোহনী শক্তি সেটা আসলে ইতিহাসে বিরল। এটা আর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না যে সে একটা কথা বললো সাথে সাথে সবাই ঝাঁপায় পড়লো। নাৎসি বাহিনী বা তৎকালীন জার্মানিদের অবস্থাটা এরকমই ছিল। হিটলার আসলে তাদের একদম ভয়ানক শোষণের জায়গা থেকে নিয়ে এমন একটা জায়গায় পথ দেখাইছিল যেটার মাঝে তারা একটা অন্যরকম স্বপ্ন দেখতে শুরু করেছিল জার্মানির জনগণরা। ঠিক আছে, এই কারণে তারা সবাই হিটলারকে একদম পুরো ঢালাও ভাবে সাপোর্ট দিতে শুরু করেছিল। তাহলে হিটলার ক্ষমতায় আসে কত সালে? 1933 সালে। কত সালে? 1933 সালে। কোশ্চেন যদি আসে হিটলার ক্ষমতায় কত সালে আসে? 1933 সালে। যদি এটা আসে নাৎসি বাহিনী কত সালে ক্ষমতায় আসে? 1933 সালে। মনে থাকবে? তাহলে হিটলার তার যে নাৎসি বাহিনী সেটা 1933 সালে ক্ষমতায় আসে। আচ্ছা, যাই হোক, হিটলারের উত্থান সম্পর্কে আমরা একটু জানলাম। পরবর্তীতে আসো আমরা আরেকটা পার্টে যাব, সেটা হচ্ছে ইতালি। ইতালিতে চলে আসবো। এতক্ষণ ছিলাম আমরা জার্মানিতে, এখন একদম পুরো মনে করো যে আমরা ল্যান্ড করলাম আমাদের প্লেনটা নিয়ে ইতালিতে। ঠিক আছে, ইতালি সম্পর্কে একটু গবেষণা করব। যাই হোক, তো ইতালির যে ইতালি সম্পর্কে আমরা গবেষণা করতে যাচ্ছি সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি। ঠিক আছে, তো ইতালির যেটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ইতালিও একদম পুরো অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল। ঠিক আছে, তার যে এই ভেঙে পড়া, তো তোমার এই পরিস্থিতিটার মাঝে তারাও কিন্তু ওই যে জার্মানির যে সিচুয়েশন, ইতালি একদম ওয়ান কাইন্ড অফ সেম সিচুয়েশন, যে তারাও উত্তরণের পথ দেখতে পাচ্ছিল না। ঠিক আছে, এরপরে ধরো তোমার সমাজতান্ত্রিক সিস্টেমটা চালু হয়। সমাজতন্ত্রকে বুর্জোয়া শ্রেণী যারা ছিল বা হচ্ছে ধরো তোমার ব্যবসায়ী শ্রেণী যারা ছিল তারা কিন্তু সমাজতন্ত্রকে ভালোভাবে নেয়নি। তারা সমাজতন্ত্রকে তেমন একটা সাপোর্ট দেয় নাই। যেহেতু সমাজতন্ত্র মানে ব্যবসায়ী শ্রেণী বা হচ্ছে বুর্জোয়া শ্রেণী কেন সমাজতন্ত্রকে সাপোর্ট দিবে না বলতো? খুবই বেসিক একটা কোশ্চেন। তোমরা যদি পুঁজিবাদ সমাজতন্ত্র এই জিনিসটা বুঝে থাকো, বিশেষ করে পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব এই অধ্যায়টা সম্পর্কে, এই অধ্যায়টা আসলে এই অধ্যায়টা আসলে বিস্তারিতভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। যাই হোক, এটা কমন বেসিক, তোমাদের আসলে নিশ্চয়ই জানা থাকার কথা। তো পুঁজিবাদের যেটা ব্যাপার, হ্যাঁ, পুঁজিবাদের যেটা ব্যাপার, তাদের কাজই হচ্ছে মুনাফা অর্জন করা। ঠিক আছে, পুঁজিবাদের কাজ হচ্ছে মুনাফা অর্জন করা। ঠিক আছে, সম্পদের ব্যক্তিগত মালিকানা বা হচ্ছে অবাধ মুনাফা অর্জন, এটাই লিখি, অবাধ মুনাফা অর্জন। আচ্ছা, এরপরে আসো সমাজতান্ত্রিক বা হচ্ছে সমাজতন্ত্র। এটার যে বেসিক থিওরি সেটা হচ্ছে যে তোমার সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। ঠিক আছে, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। আচ্ছা, যাই হোক, তো পুঁজিবাদের কনসেপ্টটা হচ্ছে অবাধ মুনাফা, আর হচ্ছে সমাজতন্ত্রের যে মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। অর্থাৎ এখানে দেখলেই তোমরা বুঝতে পারছো যে ব্যবসায়ীরা তাদের আসল লক্ষ্য কিংবা উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে যত বেশি মুনাফা করা যায়। ঠিক আছে, যেমনি হোক তারা যত বেশি মুনাফা করে সম্পদ অর্জন করবে, সেটাই তাদের হচ্ছে একদম পুরো মেইন উদ্দেশ্য। আর অপরদিকে সমাজতন্ত্রের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে যে সম্পদ যত কিছুই হোক না কেন সবকিছুর রাষ্ট্রীয় মালিকানা থাকবে। ঠিক আছে, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকবে, রাষ্ট্র এই সম্পত্তিটাকে বন্টন করে দিবে। ঠিক আছে, অর্থাৎ সমাজতন্ত্র যদি এখানে উঠে আসে তাহলে কিন্তু ব্যবসায়ীদের পুরাই লস। তারা কিন্তু অবাধ মুনাফার যেই পার্টটা সেটা কিন্তু পারতেছে না। এই কারণে ইতালিতে যখন পরবর্তীতে সমাজতন্ত্র বা কমিউনিস্ট পার্টি যারা ছিল, সমাজতান্ত্রিক পার্টি যারা ছিল, তারা যখন ক্ষমতায় আসতে চাইছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অবস্থায়, তখন ব্যবসায়ী শ্রেণী তাদেরকে সাপোর্ট দেয় নাই। মনে করো একটা অঞ্চল বিরাট, ধরো তোমার বাংলাদেশ অঞ্চল, বাংলাদেশ অঞ্চলের মাঝে একটা পার্ট বা একটা অংশ ক্ষমতায় আসতে চাচ্ছে। তো ধরো তোমার যে কোনো একটা সরকার ক্ষমতা আসতে চাচ্ছে, ধরো কথার কথা। তো আচ্ছা, যাই হোক, যে কোনো একটা দল পার্টি ক্ষমতা আসতে যাচ্ছে, কিন্তু বড় বড় যেসব ব্যবসায়িক কোম্পানিগুলো আছে, যেমন ধরো তোমার বসুন্ধরা গ্রুপ আছে, এরপরে হচ্ছে তোমার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যমুনা গ্রুপ, যত ধরনের বড় বড় গ্রুপগুলো আছে, বুঝছো, তারপর হচ্ছে মোনেম গ্রুপ, আকিজ গ্রুপ, যেটাই হোক না কেন, এই সব বড় বড় গ্রুপটা আছে না, এই সব বড় বড় গ্রুপটা ওই পলিটিক্যাল পার্টিটাকে চায় না তারা ক্ষমতায় আসুক। তারা সবাই এর বিরুদ্ধে, বুঝছো। এরকম মানে ব্যবসায়িক বড় বড় শ্রেণীরা যদি একটা ইয়ার বিরুদ্ধে হয় তাহলে কিন্তু একটা পলিটিক্যাল পার্টি টিকতে পারবে না। ঠিক আছে, কারণ হচ্ছে
ব্যবসায়িক ওরাই যদি না থাকে, যারা হচ্ছে পুরো বাংলাদেশের বিজনেসকে নিয়ন্ত্রণ করে, তারাই যদি না থাকে, তাহলে কিন্তু তাদের একদম পুরো অবস্থা টাইট, তাই না? এরকমটাই হয়েছিল ইতালিতে ওয়ান কাইন্ড অফ। তো তখন বিজনেস পার্টি যারা ছিল, বিজনেসম্যান পার্টি বা হচ্ছে ধরো তোমার ব্যবসায়িক শ্রেণী গোষ্ঠী যারা ছিল, তারা কেউই চায়নি যে সমাজতন্ত্রটা কায়েম হোক। তারা চাচ্ছিল নতুন একটা কিছু আসুক, যেটার মাধ্যমে আসলে তাদের যেই অবাধ মুনাফার যে ব্যাপারটা, সেটাও তেমন কোনো হ্যাম্পার্ড না হয়, তারপরে হচ্ছে সম্পদ সবকিছু রাষ্ট্রের না হয়ে যায়, এমন একটা সিস্টেম তারা চাইছিল। তো এটার মধ্যে যখন তারা দেখলো যে বেনিতো মুসোলিনি, আর তার সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করি, সে কিন্তু একজন শিক্ষক ছিল। পরবর্তীতে সে শিক্ষকতার পেশা ছেড়ে যোগ দেয় হচ্ছে, মনে করো যে এই বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যেই মিশন, তার এই মিশনটা বাস্তবায়নের উঠে পড়ে লেগে পড়ে। যাই হোক, তো মুসোলিনি যখন দেখলো যে তার একটা নতুন সিস্টেম কায়েম করতে যাচ্ছে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল, তারপর হচ্ছে একটা রাষ্ট্রকে একদম পুরো ক্ষমতার সর্বোচ্চ সীমানায় নিয়ে যাওয়া, ঠিক আছে, এরকম যখন একটা ব্যাপার মুসোলিনির মাঝে কাজ করতে থাকে, তখন বিজনেস শ্রেণী যারা ছিল, বিজনেস ক্লাস যারা ছিল, তারাও ওকে সাপোর্ট দেয়। এরপর হচ্ছে জনগণ যখন দেখতে পারলো যে তারা এত বছর পর্যন্ত কোন একটা সুন্দর সিস্টেমের মাঝে আসে নাই, তো বেনিতো মুসোলিনি একটা নতুন একটা সিস্টেম দাঁড় করাতে চাচ্ছে, জনগণও মুসোলিনিকে সাপোর্ট দেয়। এই সাপোর্ট গুলো পেয়ে মুসোলিনির যে উত্থান, সেই উত্থানটা ঘটে, ঠিক আছে, মুসোলিনির উত্থান ঘটে, এবং প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীতে ইতালিতে মুসোলিনি ক্ষমতা দখল করে। বুঝতে পেরেছো? একদম মেইন আলোচনাটা কিন্তু তোমাদেরকে একদম সংক্ষেপে সহজভাবে আলোচনা বুঝে বলে দিলাম। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি কিন্তু তোমাদের কোশ্চেন গুলো দেখছি। যাই হোক, তারপরে আসো, তো তার যে উত্থান, সে উত্থানের পরে সে ইতালিকে একদম পুরো অন্য কোনো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো কাজকর্ম আছে সেগুলো শুরু করে দেয়। তার যে মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে সমাজতন্ত্রকে ইতালি থেকে নিপাত করা। ঠিক আছে, ফ্যাসিবাদের মেইন উদ্দেশ্য ছিল যে সমাজতন্ত্রকে নিপাত করতে হবে। এরপর হচ্ছে রাষ্ট্রকে একটা বিশ্ব মর্যাদায় উন্নতি সাধন করা। তো যদি তোমাদের আসে যে ফ্যাসিবাদের মূল নীতি কি, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো তোমরা লিখতে পারো। ঠিক আছে, যে রাষ্ট্রকে বিশ্বের একটা মর্যাদাসীন আসনে স্থাপন করা, রাষ্ট্রই সকল শক্তির ক্ষমতাধর। ঠিক আছে, এরকম যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা লিখে দিবে। যাই হোক, তারপরে আসো আমরা চলে যাব প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী মুসলিম ক্ষমতা দখল, এটা আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আসো হিটলার ও মুসোলিনির কর্মকাণ্ডের তুলনা। হিটলার এবং মুসোলিনি কর্মকাণ্ডের যে তুলনাটা, সেই তুলনাটা তোমাদেরকে করতে বলা হবে। তো তাদের মাঝে যে বেসিক যে মিলটা ছিল সেটা হচ্ছে ফ্যাসিজম। ঠিক আছে, নাৎসিবাদও হচ্ছে ফ্যাসিবাদের অন্যতম একটা রূপ। আমরা কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট শব্দের সাথে বেশি পরিচিত, তাই না? তো নাৎসিবাদটাও ছিল হচ্ছে ফ্যাসিস্ট শব্দের একদম অন্যরকম রূপ, একটা ডিক্টেটর টাইপের। ডিক্টেটর মানে কি? স্বৈরাচার। ঠিক আছে, এসব পারিভাষিক শব্দ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। যাই হোক, তো কি বলে ওটাকে, কি বলছিলাম, হিটলার এবং মুসোলিনির কর্মকাণ্ডের যে তুলনা, সেই তুলনার মাঝে যেটা বেসিক ব্যাপার ছিল সেটা হচ্ছে তারা দুইজনে কিন্তু স্বৈর শাসক ছিল। ঠিক আছে, এবং তারা দুইজনই চেয়েছিল যে তাদের রাষ্ট্রটা হচ্ছে বিশ্ব মর্যাদায় সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হবে। ঠিক আছে, একদম সুপার পাওয়ার হবে। এই জিনিসটা মানে আমাদের যে হিটলার বাবু তিনিও চেয়েছিলেন। টাকলা মুসোলিনি, মুসোলিনি কিন্তু ছবি দেখাইছিলাম, তাই না? ও কিন্তু একটা টাকলা মুসোলিনি। তো এই জিনিসটা মনে রাখবা, ওর ছবিটা সবসময় মনে রাখবা। এই ক্যাপ পরার কারণে তাকে একটু সুন্দর লাগতেছে, নাহলে কিন্তু টাকলা বেটা, বুঝছো? যাই হোক, তো এই মুসোলিনি এবং হিটলার দুজনই কিন্তু মানে একটা তারা একটা আঘাত করে ফেলে, তাদের একটা জোট হয়ে যায়। দেখো, তুমিও বন্ধু আমিও বন্ধু, ঠিক আছে, তুমিও চাও একটা বড় পর্যায়ে যাইতে, আমিও চাই একটা বড় পর্যায়ে যাইতে। সুতরাং আমরা দুইজন মিলে আঘাত করলে আমাদের দুইজনের একটা কি হবে, সম্পর্ক সাধন হবে, তার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল তাদের মাঝে। তো সেই হিসাবে তারা জোট করে যে অক্ষ শক্তি, তাদের জোটের নামটা কি ছিল? অক্ষ শক্তি। যাই হোক, পরবর্তীতে আমাদের এই জিনিসটা আসতেছে পরবর্তী স্লাইডে। অক্ষ শক্তি জোট ছিল, এবং তাদের এই জোটের সাথে অক্ষ শক্তি জোটের সাথে আরেকটা দল যোগ দেয়, সেটা হচ্ছে কে? জাপান। ঠিক আছে, এই হিটলার এবং মুসোলিনি, হিটলার কোন দেশের? জার্মানির। মুসোলিনি কোন দেশের? ইতালি। এই তাদের সাথে এই জাপান রাষ্ট্ররা যোগ দিয়ে ওই অক্ষ শক্তি জোটটা গঠন করে। ঠিক আছে, পরবর্তীতে আসবো আমরা এই ব্যাপারটায়। তো তাদের কর্মকাণ্ডে তোমরা তো বুঝতে পারলা। ঠিক আছে, তাদের মানে হিটলারের যে উত্থান, তার যে উদ্দেশ্য, মুসোলিনির উত্থান, মুসোলিনির উদ্দেশ্য, এই দুইটাকে তোমরা মানে মানে যে বেসিকটা আলোচনা করলাম সেটাকে তোমরা তুলনা করে দিবা। ঠিক আছে, যদি তোমার গতে কিংবা ঘতে কোশ্চেন আসে তাহলে এই ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার করবা।
যাই হোক, ক্লিয়ার হয়েছে কিনা জানাও, কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা দেখো, পরবর্তী টপিকে আমরা যাচ্ছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অক্ষয় শক্তি চুক্তি ও মিত্র শক্তি জোট। ঠিক আছে, অক্ষয় শক্তি চুক্তি এবং মিত্র শক্তি জোট, এই দুইটা জোট সম্পর্কে একটু ভেঙে আলোচনা করি। দেখো, ছবিটা দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো, একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এক্সিস, এক্সিস মানে কি বলো তো? এক্সিস মানে হচ্ছে অক্ষয় শক্তি, ঠিক আছে, অক্ষয় শক্তি। ইংরেজিতে আছে দেখে ভয় পাবে না, ঠিক আছে, ইংরেজিকে একদম পুরো আপন করে নিতে হবে। যাই হোক, এক্সিস মানে হচ্ছে অক্ষয় শক্তি, অ্যালায়েড মানে হচ্ছে মিত্র শক্তি, ঠিক আছে, মিত্র শক্তি। তাহলে এই অক্ষয় শক্তির মাঝে কারা ছিল? অক্ষয় শক্তির মাঝে ছিল হচ্ছে জার্মানি। এই জার্মানির পতাকা নিশ্চয়ই তোমরা একদম পুরো সুন্দরভাবে মনে রাখতে পারবা, কারণ হচ্ছে ফুটবল খেলা দেখো, ফুটবল খেলার মাঝে জার্মানিটা একদম পুরো জার্মানির পতাকাটা খুবই কমন একটা ব্যাপার। তো বাসায় বাসায় জার্মানির পতাকাও টাঙানো থাকে। যাই হোক, সুতরাং জার্মানির পতাকা আমরা মোটামুটি সবাই চিনি। তো জাপানের পতাকাটা দেখতে বাংলাদেশ টাইপের একটা ব্যাপার স্যাপার থাকে, কারণ হচ্ছে সবুজের মাঝে লাল, এটা হচ্ছে সাদার মাঝে লাল। তো সেই হিসাবে এটাও খুব ইজি, এটাও মনে রাখতে পারবা। যাই হোক, এখানে পতাকা মনে রাখার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে যেমনি হোক তোমাদের তাদের মানে এই তাদের একটা জোট, তাদের একটা জোট, এই জিনিসটা একটু মাথায় রাখা, ঠিক আছে। এরপরে হচ্ছে ইতালি, বুঝতে পেরেছো? তাহলে তাদের মানে এক্সিস পাওয়ারের যারা ছিল অক্ষয় শক্তির মাঝে যে তিনটা দল ছিল, সেই তিনটার প্রধান দলটা হচ্ছে জার্মানি, ইতালি এবং জাপান। এরপর আসো মিত্র শক্তি, অ্যালাইড পাওয়ার্স, তাদের মাঝে যেই তিনটা প্রধান প্রধান দল দল ছিল, ইউনাইটেড কিংডম, সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড স্টেট। অর্থাৎ ইউনাইটেড কিংডম কি বলতো? ইউকে, ইউকে হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে, ইউএস এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বর্তমানে, যেটা হচ্ছে মানে যেটার বেশিরভাগ অংশই হচ্ছে রাশিয়া, তাই না? বেশিরভাগ অংশ কেন বললাম? কারণ হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিন্তু বর্তমান যে রাশিয়ার যে টেরিটরিটা একটু ছিল না। এই ধরো তোমার ইউক্রেন, তারপরে হচ্ছে তাজিকিস্তান, কাজাকিস্তান, যত এসব আশেপাশে অঞ্চলগুলো সব ছিল, সব হচ্ছে এই সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এগুলো আলাদা হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। যাই হোক, তো তোমরা মনে রাখবে এই দুইটা পাওয়ারের ব্যাপারে, এক্সিস পাওয়ার আর একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার। সরি, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা দলের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তারা প্রথমে জোট গঠন করে, এরপর হচ্ছে তাদের জোটটা গঠন হয়, ঠিক আছে। এরপর আসো, এখন এই জোটগুলোর মধ্য থেকে তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে ধরো তোমার বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি সঠিক, এরকম টাইপের যেই অনুধাবন মূলক যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো খুব প্যাচ লাগায় যায়। তো এই ক্ষেত্রে খুব সাবধানে অ্যান্সার করবা, একটু বুঝে শুনে অ্যান্সার করবা যে এখানে কি বলা হচ্ছে। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, সোভিয়েত ইউনিয়ন, সরি মানে যেহেতু বাংলায় থাকবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, আর এই পাশে হচ্ছে জার্মানি, ইতালি, জাপান, ঠিক আছে। এখানে আরেকটা রাষ্ট্র আসলে, সরি এটা খুব বড় মিসিং হয়েছে, রিয়েলি সো সরি, সেটা হচ্ছে ফ্রান্স, বুঝছো, এখানে হবে ফ্রান্স, আর এটা আসতে আছে ফ্রান্স, এই পতাকাটা আসেনি, সরি, ফ্রান্স। তারা হচ্ছে এই পক্ষের ছিল, ঠিক আছে, অ্যালাইড পাওয়ারের মাঝে ছিল। যাই হোক, এখানে চারটা প্রধান ছিল আর এখানে তিনটা প্রধান ছিল, ঠিক আছে। এরপর আসো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ দেখেই বুঝতে পারছো খুব ভয়াবহ একটা চিত্র এখানে, যেটার মাঝে এখানে বিমান দিয়ে আক্রমণ করা হচ্ছে, এখানে হচ্ছে ট্যাঙ্ক, তারপরে হচ্ছে জার্মানির যে পানজার ছিল, তাই না, পানজার। তো তোমার পানজার শব্দটার সাথে জানি না তোমরা পরিচিত কি না, একটা সময় ভাইস সিটির গেমের খুব প্রচলন ছিল, তো সেটার মাঝে পানজার লিখলে কিন্তু একটা ট্যাঙ্ক নেমে যেত, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল। তো জার্মানির যে ট্যাঙ্ক ছিল সেটা হচ্ছে পানজার, এখনো পর্যন্ত তাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাঙ্ক জার্মানির। তোমরা দেখবা যে বিভিন্ন ক্ষেত্রে ধরো তোমার ইউক্রেন রাশিয়ার যে আক্রমণটা হয়েছিল সেটার ক্ষেত্রে তারা কিন্তু পানজার ট্যাঙ্কটা পাঠাইছিল, কাকে? ইউক্রেনকে, ইউক্রেন সাপোর্টের জন্য, বুঝছো। এরপর আসো দেখো, এই যে হিরোশিমা নাগাসাকির যে ভয়াবহ কাণ্ড, তারপরে হচ্ছে যুদ্ধের যে ভয়ঙ্কর অবস্থাগুলো এখানে সব দেখা যাচ্ছে, বুঝছো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, ঘটনা প্রবাহের যদি বেসিকটা একটু খেয়াল করো, কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা হয়েছিল। তো আসি শুরু থেকে, একদম শুরু থেকে একটা বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে জার্মানির, তোমরা তো শুরুতে জানলাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের খুব খারাপ একটা অবস্থা ছিল।
তখন জার্মানিকে বিভিন্নভাবে কোণঠাসা করা হয়েছিল, যে সামরিক শক্তি বাড়াইতে পারবে না, তারপরে হচ্ছে অর্থনৈতিক যেসব জরিমানা সেগুলো দেওয়া লাগবে, এরকম তাদের মানে এত সব শর্তের মাঝে আরেকটা খুব গুরুত্বপূর্ণ শর্ত ছিল। সেটা হচ্ছে, মনে করো জার্মানির যে এই বিরাট একটা টেরিটরি আছে, হ্যাঁ, টেরিটরি মানে কি, সীমানা, ঠিক আছে, রাষ্ট্রীয় যে সীমানা সেটা হচ্ছে টেরিটরি। এই টেরিটরির মাঝে জাস্ট এইটুকু অঞ্চলের মাঝে তারা শুধু সামরিক বাহিনী রাখতে পারবে, কথার কথা বললাম, ঠিক আছে। ম্যাপটা হচ্ছে মানে ম্যাপ নিয়ে অনুমান করে নিও। এখানে যেই ইয়ার বাফার জোনটা আছে, বাফার জোন মানে কি, দুইটা রাষ্ট্রের মধ্যবর্তী যে জায়গাটা আছে, এটা যদিও দুইটা রাষ্ট্রের মধ্যবর্তী জায়গা না, মানে হচ্ছে ওই রাষ্ট্রেরই একদম সীমানা থেকে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে ভার্সাই চুক্তির যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এইখান থেকে এতটুকু পর্যন্ত জায়গার মাঝে, যদিও এই মাঝখানের অঞ্চলটা হচ্ছে জার্মানির, কিন্তু এই জায়গাটার মাঝে জার্মানি কোনো সৈন্য আনতে পারবে না। ব্যাপারটা একটু খেয়াল করো, জার্মানি কোনো সৈন্য সমাবেশ ঘটাতে পারবে না, অর্থাৎ বাউন্ডারির মাঝে তুমি আইসা কোনো সেনা মানে সেনা শক্তি প্রদর্শন করতে পারবে না, বুঝছো। এই জিনিসটা ছিল হচ্ছে তাদের মেইন কনসেপ্ট। তো প্রথমে জার্মানির যে হিটলার হিটলার ছিল, হ্যাঁ, সে কি করলো, আস্তে আস্তে একটার পর একটা ভার্সাই সন্ধির যেই তোমার ধারাগুলো ছিল, সেই ধারাগুলো একটা একটা ভঙ্গ করতে লাগলো। প্রথমে সে কি করছে, আস্তে আস্তে সামরিক শক্তি আগে যেরকমটা ছিল, আগে যেরকমটা শর্তারোপ ছিল, সেটা থেকে একটু বাড়াইছে, বুঝছো। তো তখন দেখতেছে যে আসলে তেমন কোনো, মনে করো যে আশেপাশের রাষ্ট্রগুলোর খুব ভয়ঙ্কর যে রিয়াকশন ভার্সাই সন্ধির মাধ্যমে যেই সবগুলো মিলে একসাথে কোণঠাসা করছিল জার্মানিকে, তো ওরকম রিয়াকশনটা পায় নাই, বুঝছো। তখন হিটলার দেখলো যে আচ্ছা বেশ ভালো, তাহলে আরেকটা কাজ করি। সে কি করলো, তার সৈন্য সমাবেশটাকে এই জোনের মাঝে নিয়ে আসলো, বুঝছো, অর্থাৎ এই বাউন্ডারি থেকে বের করে এখানে নিয়ে আসলো, এখান থেকে এখানে নিয়ে আসলো। তখনও পর্যন্ত যেসব ইউরোপিয়ান পাওয়াররা ছিল, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, তারপরে হচ্ছে এইসব রাষ্ট্র যারা ছিল, তারাও চিন্তা করলো আচ্ছা আসতেছে আসুক গা, তো আমাদেরকে তো আর কোনো ক্ষতি করে নেই, বুঝছো। এরকম টাইপের একটা মন মানসিকতা তাদের মাঝে কাজ করছে। যেমন মানে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা গল্প এই ক্ষেত্রে খুব সাজে, সেটা হচ্ছে একটা বাচ্চার একটা উজির ছিল। সেই উজিরের একটা বান্দর ছিল, বুঝছো, একটা বানর ছিল। সে বানরটারে প্রতিদিন মানে বাচ্চা যখন আসে সভাসদে, আয়সা দেখে যে এই বানরটারে প্রতিদিন উজির ইচ্ছা মতো থাপড়ায়, থাপড়ায় মাইরা তারপরে হচ্ছে সে তার পাশে বসায়। এখন একদিন বাচ্চা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কাহিনীটা কি বলো তো, তুমি এই বান্দর বেচারারে প্রতিদিন ইচ্ছা মতো মারো, তারপরে হচ্ছে তার পাশে বসাও, কাহিনীটা কি? তো বলে যে বাচ্চা আপনি বুঝবেন না, যে আচ্ছা দেখি তুমি আজকে রাখো না, দেখি কি করে। পরে ঠিক আছে, এখন উজির কি করছে, ওই দিন বান্দরটাকে আর মারে নাই, একদিন বান্দরটাকে আর মারে নাই, তো স্বাভাবিকভাবে রেখে দিচ্ছে। এবং বান্দরটা কি করছে, আস্তে 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 গিয়ে ঠুস করে এটা ধরছে, মনে করো যে সবার সাথে একটা জিনিস ধরছে, একটু পরে আরেকটা জিনিস ধরছে, একটু পরে আরো মূল্যবান জিনিস ধরছে, একটু পরে আরো মূল্যবান জিনিস ধরছে। এমন করতে করতে সে একটা সময় রাজার কান্দের উপর উঠে পড়ছে, বৈশা এবার রাজার থাপ্পড় শুরু করছে। ব্যাপারটা বুঝছে। এখন পরে উজির বললো যে রাজা দেখছেন আসলে কেন আমি এই কাজটা করছি। অর্থাৎ একটার পর একটা মানে একটু একটা কাজ করে, দেখে যে আসলে কিছু করতেছে না, আরেকটা কাজ করে দেখে কিছু করতেছে না, এরকম করতে করতে একদম পুরো আসল পর্যায়ে চলে যায়। ওয়ান কাইন্ড অফ সিচুয়েশনটা এরকম ছিল আসলে, যদিও বান্দরের একটা মনে করো যে উদাহরণ দিয়ে দিছি, ওয়ান কাইন্ড অফ সিচুয়েশনটা এরকম ছিল। হিটলার কি করছিল, শুরুতে অল্প একটু কাজ করে দেখছে, কিছু হয়নি। এরপরে এখানে ধরো তোমার সৈন্য সমাবেশ ঘটায় দেখছে, তারপরেও কিছু হয়নি। এরপরে সেই যে কাজটা করলো সেটা হচ্ছে একের পর এক রাষ্ট্র দখল করা শুরু করে দিল। ব্যাপারটা বুঝছো, মানে একের পর এক সে মনে করো যে অঞ্চল দখল করা শুরু করে দিল। তখনও দেখে যে মনে করো যে তার মানে খুব বেশি একটা প্রোটেস্ট আসে নাই, সে তার পার্শ্ববর্তী অস্ট্রিয়া যে রাষ্ট্রটা ছিল, অস্ট্রিয়া রাষ্ট্র দখল করে ফেললো। এখানে কিন্তু আসছে আইসা অস্ট্রিয়া রাষ্ট্র দখল করে ফেলছে। এরপরে হচ্ছে আস্তে আস্তে যখন সে তার পাওয়ারকে এরকম তোমার একটার পর একটা বাড়াইতেছে, ঠিক আছে, তার পাওয়ার একটা তার যে কার্যক্রম সেটা একটার পর একটা বাড়াইতেছে, তখন রাশিয়া এবং ইতালি, ঠিক আছে, তারা চিন্তা করলো যে আসলে, সরি ইতালি না, ফ্রান্স হবে, রাশিয়া এবং ফ্রান্স, হ্যাঁ, রাশিয়া ফ্রান্স, তারা চিন্তা করলো যে আসলে, তার মাঝে অবশ্য ইতালিও ছিল, তারা চিন্তা করলো যে আসলে তাদেরকে অর্থাৎ জার্মানিকে যেমনি হোক থামাইতে হবে, নাহলে আসলে এরকম যে কাজগুলো করতেছে তাহলে কিন্তু আমাদের খুব বড় একটা হুমকিতে পড়বো আমরা। তো ফ্রান্স আর রাশিয়া তারা মিলে কি করলো যে আচ্ছা তুমি তুমি কি চাও বলো তো আসলে,
তো বলছে যে না, আমি আসলে একটা অন্যরকম ক্ষমতাশীল ইয়া চাই, আমার এই অঞ্চল লাগবে, এই অঞ্চল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। মনে করো যে ওই ছোট বাচ্চাকে থামাইতে গেলে যেরকম একটা আবদার, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, কি করা লাগবে তোমার, তা আমার চকলেট কিনে দিতে হবে, মিমি কিনে দিতে হবে, এটা কিনে দিতে এটা কিনে দিতে হবে, মানে একটার পর একটা তাদের আবদার গুলো আসতে থাকে। তেমন ভাবে হিটলার কিন্তু একটার পর একটা আবদার করতেছিল যে আমার এরকম এরকম অঞ্চলগুলো লাগবে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি যুগোস্লাভিয়ার এই অঞ্চলগুলো দিচ্ছি, ঠিক আছে তুমি আপাতত চুপ থাকো। তো আচ্ছা ঠিক আছে, পরে হিটলার কি করলো যে আচ্ছা ওগুলা নিয়ে ক্ষান্ত ছিল। তো এই কাহিনীটা কবে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 1939 সালে। 1939 সালে জার্মানির সাথে, সরি, জার্মানির সাথে রাশিয়ার চুক্তি সাধন হয় যে তুমি আর কিছু বলবা না, আমার সাথে তোমার একটা চুক্তি হয়ে গেছে যে আহ আমি তোমাকে আক্রমণ করবো না, তুমিও আমাকে আক্রমণ করবে না, ঠিক আছে? রাশিয়ার সাথে চুক্তি হয়। এবার ফ্রান্সের সাথেও একই রকম চুক্তি হয় যে এই অঞ্চলটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি আপাতত ক্ষান্ত থাকবো, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার স্যাপার ঘটে। তো এর আগে সে যে দখল করে সেটা হচ্ছে 1937-38 এসবে, বিশেষ করে 38 সালে সে মূলত অস্ট্রিয়া দখল করে, ঠিক আছে? যদি তোমাদের কোশ্চেনে আসে তাহলে এই জিনিসটা অ্যান্সার করবে যে জার্মান কবে অস্ট্রিয়া দখল করে? 1938 সালে। কবে? 1938 সালে জার্মান অস্ট্রিয়া দখল করে, ঠিক আছে? এরপরে হচ্ছে যুগোস্লাভিয়ার যে অংশটার কথা বললাম, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া, এরকম যে পার্ট গুলো থাকে, সরি এটা যুগোস্লাভিয়া না, চেকোস্লাভিয়া হবে। তো এটা দখল করে হচ্ছে 1939 সালে, ওই যে সেই চুক্তিটা আছে, সেই চুক্তির ভিত্তিতে, বুঝছো? সেই চুক্তির ভিত্তিতে মনে করো যে চেকোস্লাভিয়া দখল করে ফেলে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ ঘটে, সেটা হচ্ছে তখনও পর্যন্ত মানে খুব বেশি একটা প্রবলেম হয় নাই, শুধু মানে আশেপাশের রাষ্ট্রগুলো একটু কনসার্ন ছিল যে জার্মান আসলে কি করতে চাইতেছে। তো তারা তো আসলে একটা পর একটা রাষ্ট্র দখল করতেছে, ওগুলোর ক্ষেত্রে তো আসলে একটু কন্ট্রোল করা লাগবে। মনে করো তুমি যদি একটা জায়গা দখল করো, তাহলে সেখানে কিন্তু তোমার একটা সেনানিবাস স্থাপন করতে হবে, তারপরে হচ্ছে ওখানে একটু সেনাপতি দিয়ে, তোমার সময় দিয়ে ওই জিনিসটাকে, ওই শাসনটাকে একটু পাকাপোক্ত করা লাগবে। এখন রাষ্ট্রগুলো ভাবছে যে জার্মানি তো আসলে এত তেমন হ্যাডম হয়ে যায় নাই, সে যে একদম পুরো একসাথে সব দখল করে ফেলবে, এরকম তো কোনো শক্তি হয়ে যায় নাই, তারা এই জিনিসটা ভাবছে। কিন্তু হিটলারের মাথায় ছিল হচ্ছে পুরো ভিন্ন পরিকল্পনা, বুঝছো? সে চিন্তা করলো যে আসলে আগে দখল করবে না, টিকায় রাখতে পারি আর না পারি, তারপরে হচ্ছে একটা রাষ্ট্রের মাঝে ক্ষমতা পোক্ত করতে পারি আর না পারি, আগে ইচ্ছামত দখল করতে হবে। সে একটার পর একটা রাষ্ট্র দখল করতেই থাকে। এমনকি মানে সব রাষ্ট্রগুলোর একদম পুরো একসাথে টনক নড়ে যায় যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, বুঝছো? জার্মানি কত সালে পোল্যান্ড আক্রমণ করে বলতো? 1939 সালে। 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, বুঝছো? জার্মানি পোল্যান্ড আক্রমণ করে কত সালে? 1939 সালে। এবং জার্মানির এই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে তোমাদের কোশ্চেন যদি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন ঘটনার মাধ্যমে শুরু হয়ে যায়, ঠিক আছে? ঘটনা প্রবাহে, অর্থাৎ কোন ঘটনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেটা হচ্ছে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের দ্বারা। এখন দেখো, এতক্ষণ কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, এগুলো তেমন কিছু বলে নেই যে না ও করতেছে, আচ্ছা আমাদেরকে তো কিছু করতেছে না, আমাদের তো ক্ষতি হচ্ছে না, থাক করুক গা, এরকম টাইপের একটা মন মানসিকতা ছিল। যখন দেখছে পোল্যান্ডের মতো এত বড় একটা রাষ্ট্র সে দখল করে ফেলছে, তখন একদম পুরো ব্রিটেন, ফ্রান্স ওদের টনক নড়ে গেছে। তারা চিন্তা করলো যে পোল্যান্ড যদি দখল করে ফেলে, তাহলে আমাদের সীমানা যে আসবে না সেটার গ্যারান্টিটা কি? তখন যে তাদের টনকটা নড়ে, তখন তারা ব্রিটেন এবং ফ্রান্স তারা মিলে যুদ্ধ ঘোষণা করে দেয় যে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে, জার্মানির বিরুদ্ধে। এইবার তো জার্মানির একদম পুরো আরো বেশি একদম যুদ্ধের মেইন পর্যায়ে ঢুকে যায়। তারপরে ধরো তোমার একে একে সে একটার পর একটা রাষ্ট্র দখল, এরপরে এর মাঝখানে সে সুইডেন বলো, নরওয়ে বলো, তারপর হচ্ছে এরকম যত অঞ্চলগুলো আছে সে আস্তে আস্তে সবকিছুই দখল করতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোশ্চেন আসছে লাইভ চ্যাটে। হ্যাঁ, তো এরকম করে মনে করো যে নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এরকম করে তারা আস্তে মানে হিটলারের বাহিনী আস্তে আস্তে 1939 থেকে 40-এর মধ্যে অনেক বিরাট অংশের মাঝে ইউরোপের একটা ব্যাপক অংশ জুড়ে জার্মানির সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। এমনকি কাহিনীটা যখন মানে কাহিনীটা আরো গভীর হয় যখন 1940 সালে একদম পুরো কি বলে ওটাকে,
জার্মানি ফ্রান্স দখল করে ফেলে, বুঝছো? অর্থাৎ ফ্রান্সের মতো এত বড় একটা শক্তিশালী রাজ্য, এই শক্তিশালী রাজ্যকে 1940 সালে জার্মানি তার আওতাভুক্ত করে নেয়। কত সালে? 1940 সালে। ঠিক আছে, মনে রাখবে ফ্রান্স দখল করে কত সালে? 1940 সালে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আচ্ছা, যাই হোক, তো 1940 সালে ফ্রান্স দখল করে ফেলে। তখন আস্তে আস্তে তাদের একদম পুরো ব্রিটেন ভালোভাবে নামে, বুঝছো, যে কেমনে জার্মানিকে দমন করা যায়। কিন্তু তারপরেও মানে ব্রিটেন কিন্তু জার্মানিকে দমন করার তখনও পেরে উঠতে পারতেছিল না। বিশেষ করে এই জার্মানি তখনও বিমান হামলা করতেছিল। অর্থাৎ তোমরা যদি ম্যাপটা দেখো, ম্যাপটা দাঁড়াও একটু ম্যাপটা নিয়ে আসি। হ্যাঁ, ম্যাপটা নিয়ে আসি। এই যে দেখো, গ্রেট ব্রিটেন, হ্যাঁ, এখানে একটু দেখো, দেখা যাচ্ছে তো আশা আশা করি। এই যে গ্রেট ব্রিটেনটা দেখো, এটা হচ্ছে মনে করো যে ইংল্যান্ডের সীমানা বা ব্রিটেনের সীমানা। ব্রিটেনের সীমানা এখানে কিন্তু খেয়াল করতে পারতেছো যে এই জায়গাতে কিন্তু নদী, তাই না? এই যে এখানে দেখছো, এটা কিন্তু নদী, অর্থাৎ স্থলপথের যে যোগাযোগ সেটা নাই। তো জার্মানি কি করছে, এইখানে বিমান হামলা চালাইছে, বুঝতে পারছো? 1939 থেকে 1942, আসলে ম্যাপের মাধ্যমে দেখালেই সবচেয়ে সুবিধা হতো। জার্মানি এই লন্ডনের মাঝে যেহেতু স্থলপথের যোগাযোগ নাই, সেজন্য বিমান হামলা চালাইছে। এরপর হচ্ছে জার্মানি ফ্রান্স দখল করছে, দেখছো এই যে ফ্রান্স যে টেরিটরি সেটা দখল করছে, স্পেনেও গেছে। তারপরে হচ্ছে ধরো তোমার এই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, তারপর হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, সব জায়গায় গেছে। তারপর হচ্ছে পোল্যান্ড তো বললামই আক্রমণ করছে। এরকম সব জায়গার মাঝে, অর্থাৎ পুরো ইউরোপের মাঝে একের পর এক জায়গায় খালি একটাই মানে তোমার পতাকা, সেটা হচ্ছে জার্মানি। ঠিক আছে, একটার পর একটা জার্মানির পতাকা তলে আসতে শুরু করলো। এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে। আচ্ছা, হুম, ঠিক আছে। তাহলে জার্মানির ব্যাপারটা বুঝছো। এই ম্যাপটা তোমরা একটু চেষ্টা করবে ভালো করে একটু অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? খুব দারুণ একটা ম্যাপ তোমাদের জন্য কালেকশন করছি, তোমাদের পিডিএফ এর মাঝে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ এর মাঝে দিয়ে দিব, তোমরা চেষ্টা করবে যে এটা খুব ভালো করে খেয়াল করার জন্য। জার্মানি আস্তে আস্তে কোন জায়গায় কেমনে 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 যায়, একদম সবকিছু চিত্রের মাধ্যমে দেওয়া আছে। তোমাদের যদি খুব বিস্তারিত পড়ার সময় থাকে, বিস্তারিত পড়তে মনে চায়, তাহলে এই জিনিসটা খেয়াল করবে। আর না হলে আমি যে লেকচারটা দিয়েছি বা যে আলোচনাগুলো করেছি সেগুলো একটু ভালো করে খেয়াল করলে তোমরা জিনিসগুলো আয়ত্ত করতে পারবে। যাই হোক, তারপরে আসো, আহ এরপরে যে পার্টটা যাবো সেটা হচ্ছে যে ডিফিট অফ নাজি জার্মানি 1942 থেকে। তো এরকম যখন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন এখানে আরেকটা কাজ করে ফেলে, সেটা হচ্ছে জাপান, বুঝছো? জাপান কিন্তু এই পাশে ধরো তোমার জাপান যে রাষ্ট্রটা আছে, জাপান কি করে, সে আস্তে আস্তে এসে এই ধরো তোমার, সরি এটা না, পার্ল হারবারের ম্যাপটা কোথায়? পার্ল হারবার, সরি পার্ল হারবারের ম্যাপটা আসেনি। জাপান কি করে, আমেরিকার একটা নৌঘাঁটি ছিল, সেটা হচ্ছে পার্ল হারবার, ঠিক আছে? সেই নৌঘাঁটির মাঝে আক্রমণ করে বসে। সেটা হচ্ছে 1941 সালের 7ই ডিসেম্বর। এই যে 1940-41, এই এত সময়ের মাঝেও মানে খুব বেশি একটা প্রবলেম, মানে ইয়াকে, কাকে, ধরো তোমার জার্মানিকে ফেস করতে হয়নি, হিটলারকে ফেস করতে হয়নি। সে কিন্তু একটার পর একটা রাষ্ট্র দখল করেই যাচ্ছে। ফ্রান্সও দখল করে ফেলছে, বিরাট বড় একটা টেরিটরি করে ফেলছে। জার্মানির মেইন ভুলটা সে যে জায়গায় করে, সেটা হচ্ছে সে 1941 সালে রাশিয়া আক্রমণ করতে যায়, ঠিক আছে? যেটাকে বলা হয় হচ্ছে অপারেশন বারবারোসা। ঠিক আছে, নামটা কি? বারবারোসা। তাহলে অপারেশন বারবারোসা কার বিপক্ষে? রাশিয়ার বিপক্ষে। বুঝতে পেরেছো? অপারেশন বারবারোসা কার বিপক্ষে? রাশিয়ার বিপক্ষে। সে রাশিয়ার বিপক্ষে অপারেশন বারবারোসা মনে করো যে আহ, চালু করে। তো এইটা চালু করতে গিয়ে তখন হয় কি, যে তারাও খুব সুন্দর যাচ্ছিল, খুব সুন্দর একটা জাঁকজমক ভাবে সে তোমার রাশিয়ার দখল করতে গিয়েছিল। এখন হয়েছে কি, যে ওই সময়টার মাঝে তারা মানে ভয়ঙ্কর একটা শীতের মৌসুমের মাঝে পড়ে যায়, বুঝছো? মানে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে তাদের একদম পুরো রসদপত্র শেষ হয়ে গেছে, খাবারও শেষ হয়ে গেছে। তাদের একটা চিন্তা ছিল কি, যে আমরা আস্তে আস্তে রাশিয়া দখল করব, রাশিয়ার জনগণের যেসব খাবারপত্র আছে, খাবার টাবার আছে, সবকিছু আমরা দখল করে আমাদের রসদপত্রে আর কোনো ঘাটতি দেখা দিবে না, রাশিয়া থেকে খাবার নিয়েই আমরা নিজেরা গ্রহণ করে আমরা নিজেরা বেঁচে থাকতে পারবো। কিন্তু রাশিয়ান আর্মি যেটা করলো সেটা হচ্ছে যে যখন জার্মান আর্মি তাদেরকে অ্যাটাক করলো, আস্তে আস্তে রাশিয়ান আর্মি তো পিছাইতেছে, হ্যাঁ,
মানে শুরুর দিকে কিন্তু রাশিয়ান আর্মিও পেরে ওঠে নাই, তারাও কিন্তু আস্তে আস্তে পিছাইতেছে। পিছানোর সময় তারা যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে সব ধরনের খাবার দাবার রসদপত্র সবকিছু নষ্ট করে ফেলছে, জ্বালা পুরো একদম সব নষ্ট করে ফেলছে, যাতে করে আর যাই হোক যাতে করে জার্মান বাহিনী রসদপত্রের কষ্ট হয় এবং তারা যাতে আর এগোতে না পারে, এই টার্গেটটা তাদের ছিল এবং এরা কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছিল। তারা কিন্তু আর মানে জার্মান বাহিনী কিন্তু আর শেষ পর্যন্ত এই শীতের একদম ভয়ঙ্কর কষ্টে, তারপরে হচ্ছে রসদপত্রের অভাবে তারা আর সামনে আগাইতে পারে নাই। এখন রাশিয়া চিন্তা করলো 1938-39-এর দিকে, বিশেষ করে 38 সালে তোর সাথে এত সুন্দর একটা চুক্তি করলাম যে তুই আমাকে আক্রমণ করবি না, আমি তোকে আক্রমণ করবো না, ঠিক আছে, তুই এতগুলো রাষ্ট্র দখল করলি, আমি ব্রিটেন ফ্রান্সের সাথে ইভেন যোগও দেইনি, তারপরে তুই আমাকে আক্রমণ করতে আসলি, এরকম একটা মানে মনোভাবটা হচ্ছে রাশিয়ার চলে আসলো। তখন রাশিয়া কি করলো, এবার শুরু কাকে আক্রমণ করা, জার্মানিকে আক্রমণ করা ভয়ঙ্কর ভাবে। মানে জার্মানিতে এমনিও দুরবস্থা চলতেছে, রসদপত্র নাই, শীতে অবস্থা টাইট, সবকিছু মিলে তাদের অবস্থা খারাপ, তাদেরকে আক্রমণ করা শুরু করলো। জার্মান বাহিনী পিছাইতেছে, তারাও একদম পুরো তারা করতেছে এমন ভয়ঙ্কর একটা অবস্থায় চলে আসলো। 1942 থেকে নিয়ে একদম পুরো 41-এর পর 42, 43, 45 পর্যন্ত রাশিয়ান বাহিনীর আক্রমণটা চলমান ছিল, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে আসো যে রাশিয়া যখন এরকম একটা সিচুয়েশন চলতেছে জার্মানির সাথে রাশিয়ার, তখন ইন দ্য মিন টাইম 1941 সালের 7 ডিসেম্বর, ঠিক আছে, 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে, আমেরিকার যে ঘাঁটি ছিল পার্ল হারবারে সেটা আক্রমণ করে। তখন আমেরিকা চিন্তা করলো যে এতদিন পর্যন্ত আমি চুপচাপ খালি বেনিফিটটা নিয়ে গেছি, বিশেষ করে যুদ্ধ সরঞ্জাম বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করে গেছি। এখন আমেরিকা দেখলো যে আসলে আমার নিজের অস্তিত্বের উপর হুমকি চলে আসছে, কার মাধ্যমে, জাপান। আর জাপানটা কোন শক্তি মানে অন্তর্ভুক্ত ছিল, অক্ষ শক্তি অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ ইতালি এবং জার্মানি যে শক্তির মাঝে ছিল সেটা অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। তো আমেরিকা চিন্তা করলো যে এখন যেহেতু আমার উপরই অস্তিত্বের একটা ব্যাপার চলে আসছে, আমি এবার যোগ দিব। সে মিত্র শক্তিতে যোগ দিছে, সোভিয়েত ইউনিয়ন, তারপরে হচ্ছে তোমার ফ্রান্স, এরপরে হচ্ছে ব্রিটেন, এরপর হচ্ছে আমেরিকা, এই 4টা শক্তি মিলে একটা মিত্র শক্তি গঠন করে এবং সেই শক্তিটা পরবর্তীতে জাপান, জার্মানি, ইতালি তাদেরকে দমন করা শুরু করে, ঠিক আছে। এখানে দেখো যে এই যে সোভিয়েত ফোর্স তারা কিন্তু বিভিন্ন দিক থেকে একদম পুরো বার্লিন জার্মানিকে ঘিরে ধরে, ঠিক আছে। আমেরিকান ফোর্সরাও একদম পুরো একের পর এক, মনে করো যে ফ্রান্স যা কিছু নিয়েছিল সবকিছু দখল করে এই যে জার্মানি টেরিটরির মাঝে তারা কিন্তু ঢুকে, তারাও একদম পুরো বার্লিন অ্যাটাক করে ফেলে, ঠিক আছে। এক পর্যায়ে একদম পুরো কোণঠাসার মতো একটা পর্যায়ে চলে আসে, ডিফেট অফ নাৎসি, দেখছো, এরকম ভাবে একদম পুরো চারোদিক থেকে সব বাহিনী, দেখছো, সব বাহিনী এসে জার্মানটাকে ঘিরে ধরছে। আচ্ছা, এর মাধ্যমেই আলটিমেটলি পতন ঘটে কার, হিটলারের, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু মনে করো যে এই বার্লিন আক্রমণের, বার্লিন যেই, আচ্ছা তোমরা, হ্যাঁ ঠিক আছে, তো সরি, আসলে ডিস্ট্রাকশন হলে বুঝছো সবকিছু মিলে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। তো জার্মানিকে যখন একদম চারিদিক থেকে কোণঠাসা করে, তখন সেই সালটা হচ্ছে 1945-এর এপ্রিল মাস, ঠিক আছে, 1945-এর এপ্রিল মাস। এই মাসে একদম পুরো, সরি, এপ্রিল মাস, এই মাসে তারা কি করে, মানে জার্মানিকে কোণঠাসা করে একদম পুরো বার্লিন দখল করে ফেলে, বুঝছো, বার্লিন একদম অ্যাটাক করে ফেলে। এই বার্লিনটা যখন অ্যাটাক করে, দেখো এই যে এখানে কিন্তু বার্লিন অ্যাটাকের বিস্তারিত ব্যাপারটা দেওয়া আছে। বার্লিনটা যখন অ্যাটাক করে ফেলে তখন এপ্রিলের 30 তারিখ, ঠিক আছে, এপ্রিলের কত তারিখ, 30 তারিখ, হিটলার চিন্তা করলো যে এই জার্মান জাতিকে তাদের শোচনীয় অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এত কষ্ট করলাম, সামরিকভাবে, তারপরে হচ্ছে রাজনৈতিকভাবে, সব দিক থেকে আমি এত মেহনত করলাম, কিন্তু তারপরেও আজকে কি হলো, সব রাষ্ট্র মিলে বার্লিন দখল করে ফেলতেছে, তার মানে হচ্ছে আমাদের পরাজয় নিশ্চিত। এই কারণে একদম পুরোই ব্যর্থতার পরিচয় দিছে হিটলার, ঠিক আছে। তার এই অপমানটা সইতে না পেরে সে এপ্রিল 30, 1945, ঠিক আছে, 1945-এ সে আত্মহত্যা করে, ঠিক আছে। সে কিভাবে মারা যায়, হিটলার কিভাবে মারা যায়, আত্মহত্যার মাধ্যমে মারা যায়। কত সালে, 30 এপ্রিল 1945, ঠিক আছে। তখনও কিন্তু মনে করো যে ইয়াটা থামে নাই,
ধরো তোমার কি বলে এটাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা থামে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আলটিমেটলি থামে হচ্ছে জাপানের যে আত্মসমর্পণ সেপ্টেম্বর মাসে, সেটার মধ্য দিয়ে আলটিমেটলি থামে। 1945 সালের সেপ্টেম্বর মাসে জাপান আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণের বড় যে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেটা হচ্ছে ধরো তোমার 6 আগস্ট এবং 9 আগস্ট, ঠিক আছে? 6 আগস্ট এবং 9 আগস্ট 6 আগস্ট হচ্ছে হিরোশিমা, ঠিক আছে? হিরোশিমা। আর 9 আগস্ট হচ্ছে নাগাসাকি। হিরো আর নাগা লিখলাম, হিরোশিমা এবং নাগাসাকি, ঠিক আছে? এবং এই পাশে হবে হচ্ছে লিটল বয়, লিটল দিলাম, এটা লিখলাম হচ্ছে ফ্যাট। আচ্ছা, তাহলে 6 আগস্টে হিরোশিমায় লিটল বয় বোম ফেলা হয়, 9 আগস্টে নাগাসাকিতে ফ্যাটম্যান বোম ফেলা হয়। কে ফেলে? সেটা হচ্ছে আমেরিকা। অর্থাৎ আমেরিকা যখন দেখলো যে আসলে জার্মানিও আত্মসমর্পণ করছে, ইন দ্য মিন টাইম ইতালিও কিন্তু আত্মসমর্পণ করছে। 1944 সালেই কিন্তু একদম পুরো মুসোলিনিকে একদম উৎখাত করা হয়, বুঝছো? উৎখাত করে তখন কিন্তু ইতালির যে খর্ব সেটা কিন্তু নাশাত হয়ে গেছে 1944 সালে। 1945 সালে কিন্তু হিটলার আত্মহত্যা করে, তারপরে হচ্ছে জার্মান বাহিনী আত্মসমর্পণ করে, তার মধ্যে দিয়ে জার্মানিও খতম এপ্রিল মাসে। কিন্তু তখনও কিন্তু তোমার এপ্রিলের পর মে, জুন, জুলাই এই মাসগুলোতেও কিন্তু জাপান তাদের যেই যুদ্ধের অবস্থা সেটা ধরে রেখেছিল। এখন মানে আমেরিকার তো অনেক বড় একটা জেদ আছে। কেন? কারণ হচ্ছে জাপান সর্বপ্রথম পার্ল হারবারে একদম করে তাদেরকে তছনছ করে দিয়েছিল। সেই জেদে আমেরিকা কি করে, মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যেই কলুষিত অধ্যায় সেটা রচনা করে। কিভাবে? 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে লিটল বয় বোমাটা নিক্ষেপ করে এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমাটা নিক্ষেপ করে। ঠিক আছে? লিটল বয় এবং ফ্যাটম্যান, এই জিনিসটা, এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবা। এটা কিন্তু পরীক্ষায় খুব বারবারই আসে। জ্ঞানমূলকে আসবে, না হলে ধরো তোমার মানে সৃজনশীলের জ্ঞানমূলকে, না হলে হচ্ছে ধরো তোমার এই বহির্বাচনীতে চলে আসবে, বুঝছো? সুতরাং এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে। 6 আগস্ট, 9 আগস্ট, লিটল বয়, ফ্যাটম্যান, হিরোশিমা, নাগাসাকি। আচ্ছা, যাই হোক, এই মানে তাদেরকে যখন এই বোমটা আক্রমণ করা হয়, এই হামলাটা করা হয়, তোমার পারমাণবিক অ্যাটাকটা করা হয়, তখন এই আগস্টের পর সেপ্টেম্বর মাসে জাপান একদম আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এবং জাপানের যে আত্মসমর্পণ সেটার মাধ্যমেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই কি বলে ওটাকে, সমাপ্তি, সেটা ঘটে। ঠিক আছে? জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। তাহলে এখানে যদি ফলাফল আসে, বেসিক একদম পুরো এট আ গ্ল্যান্স আমরা কিছু ফলাফল জেনে নিই। দেখো, তাহলে কমান্ডার্স অ্যান্ড লিডার্স কারা ছিল? ঠিক আছে, মেইন অ্যালাইড ফোর্স, এখানে কিন্তু ইয়া আছে, পতাকাগুলো দেওয়া আছে। জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন কোন রাষ্ট্রের? সেটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে? এরপর হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আমেরিকা। উইনস্টন চার্চিল। ঠিক আছে? এরপরে হচ্ছে কি বলো ওটাকে, চিয়াং কাইশেক, এ হচ্ছে চাইনিজ, তাই না? আর এটা হচ্ছে অ্যাডলফ হিটলার, জার্মানির। হিরোহিতো, এটা হচ্ছে জাপানের। বেনিতো মুসোলিনি, এটা হচ্ছে ইতালি। ঠিক আছে? তাদের এই যে এই লিডাররা যারা ছিলেন তাদের নামটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তোমরা চাইলে এই জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যাই হোক, আমরা তো পিডিএফটা দিয়ে দিচ্ছি। এরপরে আসো ফলাফলের যে মেইন পার্টটা, যে তাদের যে লসটা হয়েছিল, সেই লসটা কি পরিমাণ হয়েছিল। মিলিটারি ডেট ওভার 1,60,00,000, তাই না? 1,60,00,000 মিলিটারি কিন্তু মারা গেছিল। কাদের? সেটা হচ্ছে অ্যালাইস, অর্থাৎ মিত্র বাহিনী। ঠিক আছে? মিত্র বাহিনীর 1,60,00,000 মিলিটারি পার্সন মারা গিয়েছে। দেখো, তোমরা দেখলে কিন্তু খুবই অবাক হবে। একটা হচ্ছে মিলিটারি পার্সোনালিটিস, আর একটা হচ্ছে সিভিলিয়ান। সিভিলিয়ান কি পরিমাণ মারা গেছে দেখো। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধে সিভিলিয়ান কিন্তু কয়েক গুণ বেশি, 3 থেকে 4 গুণ বেশি মারা গেছে। 4,50,00,000 সিভিলিয়ান মারা গেছে। মিত্র শক্তি, শুধু কেবল মিত্র শক্তি। এরপরে দেখো টোটাল ডেট হচ্ছে ধরো তোমার 6,10,00,000। কাদের? এটা হচ্ছে মিত্র শক্তি। মিত্র শক্তির এই পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয়েছে। আর অক্ষ শক্তি যারা ছিল, এক্সিস অ্যালায়েন্স, তাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে
80 লক্ষ। ঠিক আছে, মিলিটারি রেট ছিল হচ্ছে 80 লক্ষ, সিভিলিয়ান রেট ছিল হচ্ছে 4 কোটি। সরি, 4 কোটি না, এটা এটা হচ্ছে ধরো তোমার 40 লক্ষ। ঠিক আছে, সিভিলিয়ান ছিল হচ্ছে 40 লক্ষ, আর টোটাল হচ্ছে 1,20,00,000। বুঝছো? তাহলে এখানে 80 লক্ষ, এখানে 40 লক্ষ, আর এখানে হচ্ছে 1,20,00,000। দেখো এখানে কিন্তু তুলনামূলকভাবে তোমরা যদি এই জিনিসটা খেয়াল করো যে তাদের লসটা কিন্তু একটু কম হয়েছিল, তাই না? কাদের? এক্সিসদের, অর্থাৎ অক্ষশক্তির যারা ছিল তারা কিন্তু তাদের ক্ষয়ক্ষতিটা কম হয়েছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু পরাজিত হয়েছিল, তাই না? তারা পরাজিত হয়েছিল। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার, যে তুমি যুদ্ধে খুব বেশি তোমার মারা যাক কিংবা কম মারা যাক সেটা ব্যাপার না, কে জিতে কে পরাজয় লাভ করে সেটা হচ্ছে ব্যাপার। যেমন ধরো বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের আহ, যে প্রেক্ষাপটটা দেখো, যে 30 লক্ষ বলা হোক, 3 লক্ষ বলা হোক, যাই বলা হোক না কেন, বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের তুলনা করো তাহলে কিন্তু বাংলাদেশের কয়েক গুণ বেশি লোক মারা গেছিল, তাই না? আর পাকিস্তানের কয়েক গুণ কম লোক মারা গেছিল, বা তাদের কম লোক মারা গেছিল। তো সেই হিসেবে এখানে কিন্তু তোমার সংখ্যার পার্সেন্টেজ, ডেড বা তোমার মৃত যে সংখ্যা, মৃত সংখ্যার পার্সেন্টেজটা কিন্তু এখানে তেমন একটা ফ্যাক্টর না। বুঝতে পেরেছো? পরাজিতর ক্ষেত্রে বা বিজিতের ক্ষেত্রে এটা যে কোনোটাই হতে পারে, পরাজিত বা বিজিত যেটাই হোক, যে কোনোটাই হতে পারে। তাহলে তোমাদের যদি তুলনামূলক ভাবে কোনো ফলাফল দিতে বলে, তাহলে একটু চেষ্টা করবে, কষ্ট কষ্ট করে একটু চেষ্টা করবে সংখ্যাগুলো মনে রাখার। সংখ্যা যদি মনে নাও থাকে তাহলে এখানে লিখবে যে প্রায় 1 কোটির মতো। ঠিক আছে, প্রায় অর্ধ কোটির মতো। বুঝতে পেরেছো? এখানে 80 লাখের জায়গায় প্রায় 1 কোটি, 40 লাখের জায়গায় প্রায় অর্ধ কোটি। তারপরে হচ্ছে এখানে এখানে লিখবে যে প্রায় ধরো তোমার মিলিটারি রেট হয়েছিল প্রায় 1.5 কোটি। বুঝছো? এখানে হচ্ছিল প্রায় 4.5 কোটি। এই তথ্যগুলো দিবে। তারপরে হচ্ছে টোটালের ক্ষেত্রে যদি এগুলো মনে এগুলো খেয়াল রাখতে না পারো, তাহলে জাস্ট টোটালটা মনে রাখবা। টোটালটা হচ্ছে 1 কোটির 1,20,00,000-এর কথা মনে রাখতে পারো, অথবা প্রায় 1 কোটিরও বেশি। আর এটা মনে রাখবে হচ্ছে প্রায় 6 কোটিরও বেশি। এই বেসিক ইনফরমেশন গুলো যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা নাম্বার পেতে সুবিধা হবে। আর না হলে কিন্তু তোমাদের যেই আহ, ঘ নাম্বার বলো কিংবা গ নাম্বার বলো, এখানে যেই 4/4, ঠিক আছে, 3/3, এগুলো পাইতে হইলে কিন্তু তোমাদের কিছু বেসিক ইনফরমেশন দেওয়া লাগবে। সেই বেসিক ইনফরমেশন গুলো তোমরা এখান থেকে কালেক্ট করে নিবা, বা হচ্ছে একটু বেসিক বেসিক জিনিস তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, যাই হোক, এখন এরপরে আমরা কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। চলো। এই আচ্ছা, এখানে অধ্যায়গুলো আসলে এডিট করা হয় নাই, সরি এর জন্য। জ্ঞানমূলক প্রশ্ন, হ্যাঁ, আমরা যে এতক্ষণ যেই বেসিক আলোচনাটা করলাম সেটার ক্ষেত্রে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আমরা আলোচনা করব। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? এটা হচ্ছে তোমার প্রথম প্রেসিডেন্ট নামটা, দাঁড়াও আমি পরবর্তী কোশ্চেন গুলো দেখি, ওটা একটু পরে আসি। হলোকাস্ট কি? হলোকাস্টটা হচ্ছে ইহুদি নিধন, হ্যাঁ। জার্মানের ক্ষেত্রে এই তোমার ইহুদিদের যেই মন মানসিকতা, সেটার সাথে কিন্তু হিটলারের যেই ব্যাপারটা ছিল, হিটলারের একটা অন্যরকম বিরোধ ছিল। ঠিক আছে, এই কারণে তারা হিটলার কিন্তু একদম পুরো সমূলে ইহুদি নিপাত করেছে। তাহলে হলোকাস্ট কি? হলোকাস্টটা হচ্ছে যেই জার্মান নেতা হিটলার কর্তৃক যে ইহুদি নিধন, সেটাকে হলোকাস্ট বলে। ঠিক আছে, এবার ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? এটা 2বার আসছে। তারপর দেখো ফুয়েরার অর্থ কি? ফুয়েরার অর্থ হচ্ছে নেতা। মনে রাখবে ফুয়েরার অর্থ কি? ফুয়েরার অর্থ হচ্ছে নেতা। ফুয়েরার অর্থ হচ্ছে নেতা। মেইন ক্যাম্প কার লেখা? এটা হচ্ছে হিটলারের লেখা। ঠিক আছে, হিটলারের লেখা। মেইন ক্যাম্প কার লেখা? সেটা হচ্ছে হিটলারের লেখা, এডলফ হিটলার। এবং কত সালে? 1924 সালে এটা প্রকাশিত হয়। কত সালে? 1924 সালে। তারপর আসো আমরা জাস্ট জ্ঞানমূলক গুলো শেষ করি। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। ঠিক আছে, গেস্টাপো। গেস্টাপো হচ্ছে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম। এবার হচ্ছে কত সালে নাৎসিরা নির্বাচনে জয়লাভ করে? এই যে দেখছো, আমরা কিন্তু এগুলো সব পড়েছি। 1933 সালে। 1933 সালে নাৎসিরা নির্বাচনে জয়লাভ করে, অর্থাৎ হিটলার নির্বাচন 1933 সালে আসে। তারপর কারা ইহুদি বিদ্বেষ প্রচারণা করে? ওই যে
তোমার হলোকাস্টের ক্ষেত্রে বললাম যে নাৎসিরা বলতে পারো, অর্থাৎ হিটলারের বাহিনী নাৎসি, তারা হচ্ছে ইহুদি বিদ্বেষ প্রচারণা চালাতো। মুসোলিনি কে ছিলেন? মুসোলিনি ছিলেন হচ্ছে ইতালির শাসক, ইতালির স্বৈর শাসক, ঠিক আছে, বা ফ্যাসিস্ট শাসক, যেটাই লিখো। ফ্যাসিও শব্দের অর্থ কি? ফ্যাসিও শব্দের অর্থ বল বা শক্তি। ফ্যাসিও শব্দের অর্থ কি? বল বা শক্তি, ঠিক আছে। তাহলে ফ্যাসিজম এটা কি? বল বা শক্তি সংক্রান্ত যে মতবাদ, সেটা হচ্ছে ফ্যাসিজম, অর্থাৎ আমি রাষ্ট্র, আমি সব ক্ষমতার আধার, এই যে মানসিকতা, সেটাই হচ্ছে ফ্যাসিজম, ঠিক আছে। তারপরে আসো, কোন দেশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? সেটা হচ্ছে কোন দেশ আক্রমণের মাধ্যমে? জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে, ঠিক আছে, জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তারপর হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষশক্তি চুক্তি সম্পাদন করে? সেটা হচ্ছে 1937 সালে, ঠিক আছে, মনে রাখবে 1937 সালে অক্ষশক্তি চুক্তি সম্পাদন করে। যুক্তরাষ্ট্র কোন মিত্রপক্ষে যোগ দেয়? আচ্ছা, এখন দেখো, যুক্তরাষ্ট্র পার্ল হারবার যে আক্রমণ করে জাপান, এরপরে কিন্তু সে একটা পক্ষের মাঝে যোগ দেয়। তো সেটা কোন পক্ষে যোগ দেয়? সেটা হচ্ছে মিত্র পক্ষে যোগ দেয়। কোশ্চেন হতেই পারে যে যুক্তরাষ্ট্র তো বাইরের একটা রাষ্ট্র ছিল, সে কোনো জার্মানের যে মিত্র শক্তি মানে অক্ষশক্তি যেটা ছিল, সেটাই কেন আসেনি, ওটাই কেন গেছে? আসলে তার বিজনেস পুরোটাই ছিল হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স কেন্দ্রিক, ঠিক আছে। যে ব্রিটেন এবং ফ্রান্স তারা যেই রসদ বা হচ্ছে অস্ত্র সরঞ্জাম, বিশেষ করে মানে এগুলো সবকিছুর সাপ্লায়ার ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সে যদি তাদের দলে যোগ না দেয়, তাহলে দিবে কার দলে, তাই না? তো সেই হিসেবে যুক্তরাষ্ট্র কার পক্ষে যোগ দেয়? মিত্র শক্তির পক্ষে যোগ দেয়, ঠিক আছে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতটি দেশ অংশগ্রহণ করেছিল? এটা হচ্ছে 61, মনে রাখবা, প্লাস মাইনাস 61টা দেশ, একদম পুরো, মানে এত ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছিল, প্রায় 61টা দেশের মাঝে এই যুদ্ধের যেই দাবানলটা সেটা ছড়ায় পড়ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো দ্য বিগ থ্রি, ঠিক আছে। দ্য বিগ থ্রি কি? দ্য বিগ থ্রি হচ্ছে যুক্তরাষ্ট্র, বা তোমার ধরো ইউকে লিখলাম, ইউএসএ, আর হচ্ছে ইউএসএসআর। যাই হোক, ইউএসএসআর কি বলতো? সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, মনে থাকবে। তাহলে ইউএসএসআর। তাহলে বিগ থ্রি কি? বিগ থ্রি হচ্ছে বর্তমানে, মনে রাখবা, বিগ থ্রির ক্ষেত্রে বিগ টু যেটা আমরা সাধারণত ধরি, ধরো তোমার কি বলো ওটাকে, রাশিয়া এবং আমেরিকা, এই দুইটাকে তো আমরা মানে বড় দুইটা শক্তি ধরি, তাই না? যদিও চায়না আছে, কিন্তু চায়না যদিও সামরিক ক্ষেত্রে তেমন একটা দাপট দেখায় না আপাতত। সে কিন্তু তোমার অর্থনৈতিক যেই শক্তিটা বা হচ্ছে বিজনেসের যেই ফিল্ডটা, সেটার ক্ষেত্রে সে একা দাপট দেখাইতেছে, ওয়ান কাইন্ড অফ, মানে যুক্তরাষ্ট্রের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে টক্কর দেওয়ার চেষ্টা করতেছে, এরকম একটা ব্যাপার ঘটতেছে। আচ্ছা, তাহলে বিগ থ্রি কোনটা কোনটা? সেটা হচ্ছে আমেরিকা, যুক্তরাজ্য, আর হচ্ছে রাশিয়া, ঠিক আছে। আমেরিকা, যুক্তরাজ্য, বা হচ্ছে ব্রিটেন, লেখো এখানে ব্রিটেন লিখি, ব্রিটেন এবং রাশিয়া। আচ্ছা, এরপরে আসো, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কত সালে? এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আটলান্টিক সনদ, এটা যদিও এই অধ্যায়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে তোমাদের পরবর্তী যে অধ্যায়টা জাতিসংঘ, সেটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে আটলান্টিক সনদটা কত সালে স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদটা হচ্ছে 1941 সালে, ঠিক আছে, উড্রো উইলসন এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে, তাদের দুইজনের মাঝে, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যে ছিল এবং ব্রিটেনের প্রেসিডেন্ট যে ছিল, তাদের দুইজনের মাঝে 1941 সালে আটলান্টিক সাগরের মাঝে একদম পুরো জাহাজের মাঝে বসে একদম গোপনে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, সেটা হচ্ছে আটলান্টিক সনদ। এবং এই আটলান্টিক সনদটা কিন্তু জাতিসংঘের যে ভিত্তি, সে ভিত্তিটা স্থাপন করেছিল, ঠিক আছে। যাই হোক, অনেক আলোচনা হলো আজকে, আর না, এতটুকু পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো। এবং আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের এই অধ্যায়টার উপরে? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে। বিশেষ করে আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমাদেরকে বলে রাখি, হিস্ট্রি কিন্তু আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা ওটার মাঝে কানেক্টেড হবে। সেটার কিন্তু পেজের মানে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা, সেটা তোমরা মানবিক জ্ঞানের পেজে যোগাযোগ করলেই সেখান থেকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবং ওটার মাঝে তোমাদের যত ধরনের ডাউট আছে, সব ধরনের ডাউট যে কোনো সময় 24/7 লিখবে, ইনশাল্লাহ সেটার সলভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।
অবভিয়াসলি। আর তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও বা হচ্ছে কোনটা তোমাদের একটু বেশি প্রবলেম হচ্ছে সেই ব্যাপারগুলো তোমরা জানাবে। সেই ব্যাপারগুলো স্লাইড আকারে একদম পুরো বেস্ট ওয়েতে চেষ্টা করবো নিয়ে আসার জন্য, এবং কোন অধ্যায়টা বেশি কঠিন লাগছে প্রত্যেকটা জিনিস তোমরা জানাবে। ঠিক আছে, আশা করি তোমাদের এক্সামটা খুব ভালো যাবে এবং ভালো প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। দেখা হবে ইনশাল্লাহ আগামী রবিবারে। আল্লাহ হাফেজ।